আলোচ্য বিষয় বীমা শিল্পের বর্তমান প্রেক্ষাপটে। এবারের প্রশ্ন স্যারের কাছে, বীমা শিল্পের অস্থিতিশীল অবস্থা হতে পরিত্রাণের উপায় কি? স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন। আসলে আমি অস্তিত্বশীল এটা আমি বিশ্বাস করি না। বীমা শিল্প চলছে, কোথাও খারাপ হচ্ছে, কোথাও আনইথিক্যাল হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে, কোথাও খারাপ হচ্ছে, এটা বিভিন্ন সেক্টরেই হয়। যার ফলে বীমা শিল্প অস্তিত্বশীল সেটা আমি বলবো না। বাংলাদেশে বর্তমানে 81টি, আমি কিছুক্ষণ আগে বলছি ভুল বলছি, আসলে 81টি বীমা কোম্পানি। তাইলে বাংলাদেশে 81টি বীমা কোম্পানি আছে, ভারতে আছে 57টি, মালয়েশিয়া আছে 25টি। ভারতের লোক সংখ্যা 150, আমাদের লোক 1700। আসলে আমাদের এখানে এই কোম্পানি বেশি কি কম আমি বলবো না। ঠিক তেমনিভাবে বাংলাদেশে জিপিডিতে মাত্র 0.6 বা 7% আমরা জিডিপিতে এখানে। ভারতে হলো 4.2, মালয়েশিয়া হলো 2.8, ভিয়েতনামে হলো 2.6। আসলে এখানে বীমা শিল্পের তেমন অগ্রগতি হয় না, মানুষ বীমা লোকসংখ্যা হিসেবে করে না। এখন সেখানে আর বাংলাদেশের এই সমস্ত কোম্পানিগুলো আমি লাইভই ধরি, যেই ব্যবসা হয়, যেহেতু ব্যবসা কম, তাহলে 35টি কোম্পানির জন্য যে ব্যবসা, এই ব্যবসাটা খুব পরিমিত না। ভারতে যেখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 20 থেকে 22টার মতো বা 25-30টার মতো, সেখানে এই কোম্পানির জন্য বাংলাদেশের ব্যবসা কিন্তু খুবই কম। আর বাংলাদেশে যে বীমা কোম্পানিগুলো দেওয়া হয়, আমার ধারণা নাই কিসের উপর দেওয়া হয়। বীমা শিল্পের কয়টা কোম্পানি হবে, কয়টা কোম্পানির দরকার, কয়টা কোম্পানির দরকার, সেই হিসাব করে এখানে বীমা কোম্পানি লাইসেন্স দেওয়া হয় না এখানে। তারপরে বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্সের যেই ব্যবসা হয়, তার 31%ই ব্যবসা করে একটি বিদেশি কোম্পানি, আর বাকি ব্যবসা করে বাংলাদেশের 34টি কোম্পানি। তাইলে এখানে ব্যবসা নিয়েও, একই ব্যবসা নিয়ে যুদ্ধ হয়, ফাইট হয়। যেহেতু আমার অভিমত যে লাইফ ইন্স্যুরেন্সের সংখ্যা এখানে বেশি। এখন আসেন যে এখানে যে 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 অস্থিতিশীল বলবেন, এখানে অস্থিতিশীল কেন হবে? বোর্ড তার নিজস্ব নীতি আদর্শ দিয়ে দিতেছে এমডি সাহেবকে, কর্মকর্তাকে, তোমরা বিমার আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী কোম্পানি চালাবো। তারা চালাইতে বাধ্য এবং চালাবেন। যদি এমডি সাহেব সে যোগ্যতাশীল না হয়, তার লোক নিয়োগ ঠিকভাবে না হয়, এখন আমাদের দেশে যেহেতু বিমার জন্য দরকার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারি নিয়োগ যারা আছেন, কর্মী, তারা এখন এমডি সাহেব যদি প্রশিক্ষণপ্রাপ্ত ভালো কর্মী নিয়োগপ্রাপ্ত লোক না পান, ওই যদি কর্মী নিয়োগ আনেন বা কর্মী নিয়োগ দেন, প্রশিক্ষণ নাই, উনি ভালো পরিবেশের না, উনি পুলিশ হোল্ডারদের ভালো সার্ভিস দিতে পারবেন না, এক কথা। আর বোর্ড যদি সেই হিসাবে তাদের না দেখে ঠিকভাবে, এবং বোর্ডের সাথে যদি এমডি সাহেবের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো যেটা আমি আগে বলছি, হ্যাঁ, এখন যদি আমরা যেই পলিসি নিয়মের, যেহেতু বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কথাই বলবো, যেহেতু মানুষের কাছে যে প্রিমিয়াম আনি, সেই প্রিমিয়ামের কতটুকু খরচ করতে পারবো, কতটুকু আমি বিভিন্নভাবে করতে পারবো, আমার এক্সপেন্স রেশিও কত হবে, সেই টাকা আমার জমবে, সেই টাকা জমার পরে আমি 10 বছর, 12 বছর পরে, 15 বছর পরে টাকা দিতে পারবো কিনা। কিন্তু আমাদের দেশে প্রাথমিক অবস্থায় দেখা যায়, আমরা যেই ব্যবসা করি, এক্সপেন্স রেশিও তো বেশি হয়, যে আমার কোম্পানিতে টাকাই থাকে না। আমি যদি কোম্পানির টাকা না থাকে, তাহলে পুলিশ হোল্ডার দিব কোথেকে? আমি যদি বিমা আরোহণের সময়, প্রিমিয়াম আরোহণের সময় 100 টাকার প্রিমিয়ামে যেমন আমার নিয়োগ হলো, আমি 90 টাকা ফার্স্ট ইয়ার প্রিমিয়ামে খরচ করবো। সেকেন্ড ইয়ার প্রিমিয়ামের সময় আমি 10 টাকা আমি কমিশন দেবো, থার্ড ইয়ারের থেকে 5%। কিন্তু আমি যদি দেখা যায় যে আমি যেই আর্ন করছি, যেই প্রিমিয়াম আমি আসছি, এই জমার পরে আমার টাকা আস্তে আস্তে শেষ হয়ে গেছে, আর আমি ভালো ইনভেস্টমেন্ট করি নাই, যেই টাকা পেয়েছি সেই টাকা আমি ইনভেস্ট করতে পারি না, সেখান থেকে আমার ভালো আহরণ হয় নাই, তাইলে আমার যদি কোম্পানিতে টাকাই না থাকে, তাহলে আমি পুলিশ হোল্ডার টিকা দেবো কোথেকে? আপনি যে বলছেন অস্তিত্বশীল, অস্তিত্বশীল হওয়ার কারণটা কি? আমি যদি কোম্পানিটা নিয়ম মাফিক না পরিচালনা করি, আমার এমডি বলেন আর বোর্ড বলেন যদি নিয়ম মাফিক আমার
যেহেতু যে প্রিমিয়ামটা আমি আজকে নিলাম সেই প্রিমিয়ামটা 12 বছর বা 10 বছর 15 বছর যখন পলিসি হোল্ডার দিবেন, তারপরে তাকে নির্দিষ্ট টাইমের পরে তার আসল টাকা তার সাথে আবার যেহেতু আমি ইনভেস্ট করার পরে আমার যে লাভ হয়, লাভের টাকা যখন তাকে দেব, সেই টাকাই যদি আমার না থাকে তাহলে আমি দিব কোথেকে? বর্তমানে যে আপনি বলছেন অস্থিতিশীল বাড়ি কি, তার মানে কোম্পানিগুলো নিয়মতান্ত্রিকভাবে চলছে না, আর্থিকভাবে তারা সফলকাম হচ্ছে না, তাদের টাকা পয়সা বিভিন্নভাবে মিসইউজ হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো জায়গা হচ্ছে না। আবার কিছু কিছু বর্তমানে আপনি জানেন যে যেহেতু খবরের কাগজে দেখতেছেন তারা জায়গা জমি কিনেই কোম্পানির টাকা ফান্ডে নাই, কিন্তু জায়গা জমি কিনছে, যেই টাকা প্রফিট আসে না। আবার অনেক সময় এখানে আনইথিক্যালি কাজ হচ্ছে, যেটা আমি যেহেতু আমি চেয়ারম্যান হিসেবে আপনি দেখতেছেন খবরের কাগজে ওঠে, ইন্টারনেটের বিষয় থেকে, যেটার জন্য মানুষ বীমা শিল্পের প্রতি আস্থাশীল না। বর্তমানে এখন দেখতেছেন বিভিন্নভাবে মানুষ হয়তো এই জন্য দায়ী কটা কোম্পানি, 35টা কোম্পানির ভিতরে কিন্তু আমার ধারণা 10 থেকে 15টা কোম্পানিতে কোনো প্রবলেম নাই। তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আছে ভালো, তাদের ফান্ড আছে, তারা ম্যাচুরিটি দিচ্ছে, টাকা দিচ্ছে। কিন্তু বাকি যে কোম্পানিগুলা, মেজরিটি কোম্পানিগুলার যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেম সবার কারণে যারা ভালো কোম্পানি, যারা টাকা দিচ্ছে, যাদের সুনাম আছে, তারাও এখন বদনাম হয়ে গেছে। কারণ আপনি জানেন একটি গাড়ি যখন যিনি অ্যাক্সিডেন্ট করে যায় তা সেই গাড়ি কিন্তু ভাঙে না, কিন্তু যখন পিছনের যে গাড়ি আসে সেই গাড়ি থেকে পাবলিক বা বলেন জনতা বলেন ভাঙতে থাকে। ঠিক তেমনি ভাবে বর্তমানে অস্থিতিশীল যেটা বলছেন সেটা আমি মনে করি না যে অস্থিতিশীল। কিছু কিছু কোম্পানি ভালো আছে, তারা ক্লেম দিচ্ছে, ম্যাচুরিটি দিচ্ছে, কিন্তু কিছু সংখ্যক কোম্পানির কারণে ভালো কোম্পানিগুলো এখন আর ওই পর্যায়ে মানুষ বিশ্বাস করে আস্থাশীল হবে। তার মানে আমি মনে করি যে আমরা প্রিমিয়াম যেভাবে আনবো সেভাবে ইনভেস্টমেন্ট করব, সেখানে ম্যাচুরিটি যেখানে খরচাটাও ঠিকভাবে করব, ম্যানেজমেন্ট এক্সপেন্স ঠিকভাবে করব, মোটামুটিভাবে এই একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চালানোর জন্য যে বিধিবদ্ধ নিয়ম কানুন আছে, ইডার নিয়ম আমি বলবো না, বিভিন্নভাবে পলিসি হোল্ডারের স্বার্থ সংরক্ষণ করার জন্য নিয়ম কানুন আছে, নিয়ম কানুন যদি আমি মানতে পারি তাইলে আমি মনে করি অস্থিতিশীল হবে না। তবে যেই অস্থিতিশীলের কথা বলছেন এটা হয়তো কয়েকটা কোম্পানির কারণে বাংলাদেশে অস্থিতিশীল, কিন্তু বহু কোম্পানি ভালো কাজ করতেছে, প্রিমিয়াম দিচ্ছে, তাদের স্টাফদের প্রভিডেন্ট আছে, গ্র্যাচুইটি আছে, তারা ভালো ক্লেম দিচ্ছে, লাভ দিচ্ছে। মোটামুটি আমি মনে করি অচিরেই হয়তো যদি আমরা এই দোষ ত্রুটিগুলি সংশোধন করে ফেলি তাইলে আমাদের বর্তমানে যে অস্থিতিশীলের কথা বলছেন সেটা থাকবে না।